উষা দেবীর দুই বৌমা নীলাম আর কবিতা। বড় বৌমা নীলামের দুটি সন্তান আর ছোট বৌমার বিয়ের 1 বছর হতে চলেছে। আর নীলাম বাড়ির বড় বৌমা হওয়ার কারণে বাড়ির সবকিছু সে তার নিয়ম অনুযায়ী করত। কবিতাকে তার মতো কাজই করতে দিত না। কবিতা, এখন রুটি থাক, আমি বাইরে সবাইকে ভেজ বিরিয়ানি দিয়ে এসেছি। কিন্তু দিদি, পিসি তো রুটি চাইছিল, উনি বললেন উনি ভাত খান না। আমি বললাম না এখন থামো, দরকার হলে রুটি করে নেব। ভাইফোঁটার উৎসবে বাড়িতে অতিথি এসেছিল, তাই জন্য বাড়ির দুটো বৌমাই রান্নাঘরে রান্না করছিল। নীলাম ভেজিটেবিল বিরিয়ানি বানিয়ে সবার সামনে তার বিরিয়ানিরই প্রশংসা করে যাচ্ছিল, যেন আজকে সবথেকে ভালো খাবারটা সে বানিয়েছে। পিসিমা, আর একটু বিরিয়ানি নিন না, মনে হচ্ছে আপনার বিরিয়ানি পছন্দই হয়নি। না বৌমা, তোমার হাতের রান্না আমার দারুণ লাগে, আর বিরিয়ানিটা তো দারুণ বানাও, কিন্তু আমি একটু ভাত কম খাই। দাঁড়াও দিদি, আমি দেখছি রুটি হয়েছে কিনা। কবিতা বৌমা, কি হলো, রুটি হয়নি এখনো? আমি নিজেই দেখে আসছি। এই বলে উষা দেবী রান্নাঘরে গিয়ে দেখে কবিতা রুটি বানানোর জায়গায় সিমুই বানাচ্ছিল, যা দেখে উষা দেবী রেগে গিয়ে কবিতাকে বলে, কি ব্যাপার কবিতা বৌমা, পিসি সেই কখন থেকে রুটির জন্য অপেক্ষা করছে আর তুমি সিমুই বানাচ্ছ? আরে প্রথমে ওনাকে রুটি তো দাও, তুমি জানো আমি তোমাকে এখানে রুটি করার জন্যই পাঠিয়েছি, তাও। মা, আসলে নীলাম দিদি আমাকে। থাক কবিতা, আমি বানিয়ে দিচ্ছি রুটি। মা, আপনি বাইরে যান, আমি এক্ষুনি করে নিয়ে আসছি। এই প্রথমবার কবিতা বুঝতে পারল যে নীলাম তার সঙ্গে খারাপ ব্যবহার করছে, আর সেদিনই সে ভেবে নিল যে সে বাড়ির ছোট বৌমা তো কি হয়েছে, সে খারাপ ব্যবহার সহ্য করবে না। তাই সে এবার সতর্ক রইল। যখনই নীলাম তার গুণগান গাইত তখন কবিতাও পিছনে থাকত না, কিন্তু তার সঙ্গে সে নীলাম দিদির মান সম্মানের দিকেও খেয়াল রাখত। একদিন উষা দেবীর দিদি আর তার মেয়ে তাদের সবার সঙ্গে বাজারে গেল। কিছুদিন পরেই উষা দেবীর মেয়ে কিরণের বিয়ে, আর সেই জন্যই তারা শপিংয়ে গিয়েছিল। মাসি, কিরণকে এই লেহেঙ্গাটা দারুণ মানাবে, তাই না? নীলাম বৌদি, কবিতা বৌদি ওই যে পিঁয়াজি রঙের লেহেঙ্গা দেখাচ্ছে, ওটাও খুব সুন্দর। এখনের মুভিতে হিরোইনরা তো এই রঙেরই লেহেঙ্গা পরে, এটাতে ফটো দারুণ আসে, আমার ভীষণ ভালো লাগে। কিরণ, তুমি একটা কাজ করো, তোমার বরের জন্য একই রকম কাপড় নিও, ভালো লাগবে। আর আমি তোমাকে যে পার্লারের কথা বললাম না, ও এত সুন্দর মেকআপ করায়, তোমাকে দারুণ লাগবে। সত্যি কবিতা বৌদি, তুমি তো আমার বিয়ের শপিংটা দারুণ করিয়ে দিলে। আরে বৌদি তো এই জন্যই হয়, যাতে ননদের খেয়াল রাখতে পারে। সত্যি কবিতা, তোমার পছন্দ কিন্তু দারুণ। ঋতু, এরা আজকালের মেয়ে, এরা আমাদের থেকে বেশি ভালো বোঝে। বৌদি, তুমি আমার সঙ্গে ওই সামনের দোকানটাতে চলো না, জিন্সের সঙ্গে আমি ওখান থেকে কিছু টপও কিনবো। আসলে ধীরাজ আমাকে বলেছিল বেশ কিছু টপও কিনতে হানিমুনে পড়ার জন্য। তুমি বুঝতে পারছো তো? আমি জানি কিরণ, এমন শপিং করতে দারুণ লাগে, দুষ্টু মিষ্টি সব স্মৃতি জড়িয়ে থাকে। সবাই কবিতার কথা শুনছে দেখে নীলাম ভীষণ রেগে যায়, আর তখনই তার ছেলে আইসক্রিম খাওয়ার জেদ করে। মা, আমি আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো। আইসক্রিম দেব না বললাম না আমি। কি হয়েছে বৌমা, বিট্টুকে কেন মারছো, কেন রাগ করছো তুমি? জানি না ঋতু, বৌমার কি হয়েছে, যখনই দেখো রাগ করেই যাচ্ছে। বৌমা একটু খেয়াল রাখো, এটা কারো দোকান, আমরা বাইরে এসেছি। আরে বৌমা ছাড়ো না, বাচ্চা তো, এসো আমার জন্যও একটা শাড়ি পছন্দ করে দাও। দাও, বাচ্চাটাকে আমার কাছে দাও। এরপর নীলাম তার মেয়েকে শাশুড়ির কোলে দেয়, আর তারা শাড়ি দেখতে থাকে। আর কিছুক্ষণ পর কবিতা আর কিরণ বাইরে এলে সবাই দেখে যে আশপাশে কোথাও বিট্টুকে দেখা যাচ্ছে না। বিট্টু কোথায় গেল? কবিতা, কিরণ, তোমরা বিট্টুকে দেখেছো কোথাও বাইরে যেতে? না দিদি, আমরা তো ওকে বাইরে দেখিনি, দাঁড়াও অন্য কোথাও আছে কিনা দেখছি। এরপর সবাই বিট্টুকে খুঁজতে শুরু করলেও কোথাও তাকে দেখতে না পেয়ে টেনশনে সবাই কাঁদতে থাকে। তখনই কবিতার ফোনে আননোন নাম্বার থেকে একটা কল আসে। হ্যালো, কে? কাকিমা, আমি বিট্টু, আমি একজন আঙ্কেলের সাথে এখানে দাঁড়িয়ে আছি। আঙ্কেলের সঙ্গে? আঙ্কেলকে ফোনটা দাও। হ্যাঁ হ্যাঁ, আপনার ভাইপো একদম ঠিক আছে, আপনি এই অ্যাড্রেসেই পৌঁছে যান। সবাই খুব চিন্তিত হয়ে সেখানে পৌঁছায় যেখানে বিট্টু দাঁড়িয়েছিল। বিট্টু, আমার ছেলে, তুই ঠিক আছিস তো বাবা? হ্যাঁ মা, আমি ঠিক আছি। একজন চোর আঙ্কেল আমাকে আইসক্রিমের লোভ দেখিয়ে ওর সাথে করে নিয়ে যাচ্ছিল। এই আঙ্কেল ওই চোরটাকে বেদম পেটায় আর আমাকে বাঁচায়। হ্যাঁ, আপনার ছেলে বিট্টু একদম ঠিক আছে, ওই চোর বেটা পালিয়ে গেছে। আমার ওকে দেখেই সন্দেহ হয়েছিল, তাই আমি ওকে ধরে ফেলি। আপনার ছেলে খুবই স্মার্ট, ওর ভাগ্যিস নিচের কাকিমার নাম্বারটা মনে ছিল, তাই তো আমি ওনাকে ফোন করি। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। এরপর সবাই বাড়ি আসার পর নীলাম এটা বুঝতে পারে যে
কিছুদিন আগে যখন বিট্টু কবিতার সঙ্গে বসেছিল তখন কবিতা ওকে তার মোবাইল নাম্বার মনে করাচ্ছিল, যাতে বিট্টুও খুব মজা পাচ্ছিল। বিট্টু কবিতার ফোনে বারবার নাম্বার ডায়াল করছিল। খেলার ছলে ঠিকই, কিন্তু এই বাহানায় বিট্টু তার কাকিমার নাম্বার মুখস্থ করে ফেলেছিল। এসব কি হচ্ছে কবিতা? ওর এখন পড়াশোনা করার সময়, আর তুমি ওকে কি শেখাচ্ছ? চলো বিট্টু, পড়তে চলো। সমস্ত কথা মনে করার পর নীলাম ভীষণ লজ্জিত হয়, আর সে কেঁদে ফেলে বলে, আই এম সরি কবিতা, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে বুঝতে খুব ভুল করেছি। তুমি সত্যি সবার ভীষণ খেয়াল রাখো। দিদি, তোমাদের সকলের খেয়াল রাখা তো আমার দায়িত্ব। তোমরাও তো কত ভালো, আমার খেয়াল রাখো। মা, খিদে পেয়েছে খুব জোরে। রাত্রি হয়ে গেল, সবাই বাড়ি আসবে, তাড়াতাড়ি খাবার বানিয়ে নাও। আমার ছোট্ট নাতিটারও যে খিদে পেয়েছে। দিদি, তুমি গরম গরম ডাল ভাত করো, আর আমি রুটি করে নেই। তারপর একসঙ্গে আমরা সবাই হাসি খুশি হয়ে খাবার খাবো। মাসি, কিরণ, তোমরাও খেয়ে যেও কিন্তু। হ্যাঁ হ্যাঁ বৌমা, ভীষণ খিদে পেয়েছে। নীলাম বৌমা, তাড়াতাড়ি ডাল ভাত রান্না করো। আর কবিতা বৌমা, একটা কাজ করো, ওই রুটির সঙ্গে না তুমি যে ওই লঙ্কার আচারটা বানিয়েছ ওটাও দিও কিন্তু। ওটা তুমি দারুণ টেস্টি বানিয়েছ। হ্যাঁ বৌমা, এবার তাড়াতাড়ি তোমরা দুজন খাবার বানিয়ে নাও। নীলাম বৌদি, বলো তো, এই শাড়ির সঙ্গে চপ্পল ভালো লাগবে নাকি স্যান্ডেল? এর সঙ্গে তো হিল জুতোটাই ভালো মানাবে। যাই বলো, বৌদির রান্না কিন্তু অসাধারণ হয়। আমি তো অত সুন্দর করতেই পারি না। বৌদি, প্লিজ বৌদি, আমাকেও তোমার মতো রান্না করা শিখিয়ে দাও না, আমিও শিখতে চাই। আর তারপর এভাবেই হাসি খুশির কথা বলতে বলতে দুই বৌমাই একে অপরকে জড়িয়ে ধরে। রিনি স্নান করে বাথরুম থেকে বেরোতে না বেরোতেই কমলার চিৎকারে ওর কান ঝালাপালা হয়ে গেল। মা, আপনি আমাকে ডেকেছেন? রিনিকে? আমি মা। তবে কেন বোকা বোকা প্রশ্ন করছো? দুধওয়ালা সেই কত সকালে সর দিয়ে গেছে, তার থেকে ঘি কে বানাবে? আজ কতদিন বাদে সুজাতা দিদি আসছে, এবার তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে ঘিটা বানাও, তাড়াতাড়ি যাও। দুপুর দুটোয় সুজাতা মাসিও এসে গেল। রিনি, ও রিনি, তোমার মাসি চলে এসেছে। তুমি বসো দিদি, আমি দেখছি। তুমি এতক্ষণ ধরে বাথরুমে কি করছো? হ্যাঁ, দিদি এসে গেছে, কতক্ষণ ধরে ডাকছি। জানি না মা, কয়েকদিন ধরেই খুব বমি হচ্ছে আর শরীরটাও খারাপ লাগছে। কি বমি হচ্ছে আর শরীর খারাপ লাগছে মানে? কমলা, মনে হচ্ছে রিনি গর্ভবতী। এইসব বমি পাওয়া, মাথা ঘোরা লক্ষণ দেখে তো তাই মনে হচ্ছে। দিদি, এ বাড়িতে তোমার পা পড়তে না পড়তেই খুশির খবর শুনতে পেলাম। খুশির খবর তো ঠিকই আছে, তবে একটা কথা কিন্তু মাথায় রাখবে, রিনির যদি প্রথমবারই ছেলে হয় তবে তো কোনো সমস্যাই থাকবে না, আর যদি প্রথমবারই মেয়ে হয় তবে তো তোকে বংশের প্রদীপ নিয়ে ভাবতে হবে। আর ভুলিস না যেন, বিনোদ কিন্তু তোর একমাত্রই ছেলে। কিন্তু মাসিমা, প্রথম বাচ্চা ছেলে কি মেয়ে হবে তাতে কি আসে যায়? বাচ্চা সুস্থভাবে জন্ম নিলেই যে আমরা খুশি, তাই না? রিনি, দিদি তোমার থেকে বয়সে অনেক বড়, উনি ভালোর জন্যই কথাগুলো বলছেন। ওনার সাথে তর্ক করছো কেন? সন্ধেবেলায় বিনোদ বাড়ি ফিরে রিনির গর্ভবতী হওয়ার খবরটা জানতে পেরে বলল, রিনি, আজ আমি খুব খুশি। আমাদের জীবনে যে নতুন খুশি আসতে চলেছে। হ্যাঁ বিনোদ, আজকে মা বাবা বেঁচে থাকলে খুব খুশি হতেন, কিন্তু জানি না কেন আমার মনটা ঘাবড়াচ্ছে। মন খারাপ করো না, এখন তোমাকে খুশি থাকতে হবে আমাদের সন্তানের জন্য। তোমার যাওয়াটা কি খুব দরকারি? 8 মাস যে অনেক দিন, এতদিন আমি একা কি করে থাকবো? চিন্তা করছো কেন? মা তো আছেই, আর মাসিও তো এখন কদিনের জন্য এখানেই থাকবে। আর তোমার ডেলিভারির সময় আমি তোমার সাথেই থাকবো, কথা দিলাম। আর কাজ না করলে সন্তানের ভবিষ্যৎ কি করে বানাবো বলো? পরের দিন বিনোদ অফিসের কাজে বাইরে চলে গেল। শোন কমলা, এখন কিন্তু বিনোদও বাড়িতে নেই, আর এটাই কিন্তু আমাদের কাছে সেরা সুযোগ। আর এখন আমরা খুব সহজেই জানতে পারবো রিনি বৌমা ছেলে না মেয়ের জন্ম দেবে। সে কিভাবে দিদি? শোন, আমি যার কথা বলছি তার অনেক ক্ষমতা। সে গর্ভবতী মহিলার মুখ দেখেই বলে দিতে পারবে ছেলে না মেয়ে হবে। ওনার নাম ভয়ঙ্করী দেবী, খুব প্রতাপশালী। সত্যি দিদি? তবে তো ওনার সঙ্গে আমাদের দেখা করতেই হবে। কাল আমাদের জরুরি দরকারে যেতে হবে, সময় মতো তৈরি হয়ে নিও। মা আসলে কোথায় যাওয়ার কথা বলছেন? পরের দিন সুজাতা এবং কমলা রিনিকে নিয়ে ভয়ঙ্করী দেবীর আশ্রমে পৌঁছল। প্রণাম ভয়ঙ্করী দেবী, ইনি আমার দিদি, আর ও হচ্ছে রিমি, ওনার ছেলের বউ।
আমার রিনি বৌমার ছেলে না মেয়ে হবে একটু বলে দিন না মা। মা, এসব কি ধরনের প্রশ্ন? আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না, এক্ষুনি চলে যাব। কোনো ব্যাপার না, যদি প্রশ্ন না করতে হয় তাহলে পরের জন এগিয়ে আসুন। না না ভয়ঙ্করী দেবী, ও কোথাও যাবে না। আপনি ওর ব্যাপারে বলুন, বলুন আপনি। এইসব রিনির খারাপ লাগলেও ও কিছুই করতে পারছিল না। কিছুক্ষণ পরে, আপনার বৌমা এক কন্যা সন্তানের জন্ম দেবে। না, ও হয়ে গেল সর্বনাশ, মেয়ের জন্ম দেবে। দিদি তুমি ঠিকই বলেছিলে, আমাদের তো কপালটাই খারাপ। কমলা আর সুজাতা রিনিকে নিয়ে বাড়ি ফিরে এলো। রিনি বিনোদকে সমস্ত ঘটনা বলতে চাইছিল, কিন্তু ও বিনোদকে বিরক্ত করতে চায় না বলে চুপ থাকল। রিনি রান্নাঘরে যাওয়ার সময় কমলা আর সুজাতাকে কথা বলতে শুনতে পেল। দেখ কমলা, যদি তুই চাস তবে এই বাচ্চাটাকে নষ্ট করার জন্য আমার কাছে একটা ওষুধ আছে। দিদি তাড়াতাড়ি বলো কি ওষুধ, আমিও চাই যত তাড়াতাড়ি সম্ভব এই ঝামেলা থেকে মুক্তি পেতে। তুমি বলো দিদি। এই পাউডারটা আমাকে ভয়ঙ্করী দেবী দিয়েছে। রাতে রিনিকে দুধের সাথে এটা মিশিয়ে খাইয়ে দিলেই বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। আমাকে এখান থেকে পালাতেই হবে, নইলে এরা আমার বাচ্চাকে মেরে ফেলবে। রিনি কমলা আর সুজাতার অলক্ষ্যে বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে গেল। আমাকে এখান থেকে অনেক দূরে যেতে হবে, আমি এখন কি করব? রিনি অনেকক্ষণ ধরে হাঁটার পর ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে কাঁদতে লাগলো। আমি কি করব? আমার শাশুড়ি মা আর মাসিমা তো আমার বাচ্চাকে পৃথিবীতে আসার আগেই মেরে ফেলবে। কিন্তু আমি যদি বিনোদকে এসব বলি, ও তো বিশ্বাসই করবে না। ও যে ওর মায়ের বিরুদ্ধে কোনো কথাই শুনবে না। আমি কি করব? ভগবান আমাকে সাহায্য করো। রিনি যে গাছের নিচে বসে কাঁদছিল, সেই গাছের উপরে একটি জিনের পরিবার বাস করত। ওর কান্না শুনে তারা নিচে নেমে এলো। আপনারা কারা? ভয় নেই, আমরা তোমার সব কথা শুনে নিয়েছি। আমরা জানি এই পৃথিবীতে কিছু মানুষ আজও ছেলে এবং মেয়ের মধ্যে ভেদাভেদ করে। আমরা তোমাকে এমন জাদু শক্তি দেব যাতে কেউ তোমার বাচ্চার ক্ষতি না করতে পারে। আমরা তোমায় এমন জাদু দেব যা দিয়ে তুমি তোমার বাচ্চাকে রক্ষা করতে পারবে। জিন এবং তার স্ত্রী রিনিকে জাদুর শক্তি দিল এবং রিনি ওদের ধন্যবাদ জানিয়ে খুশি মনে বাড়ি ফিরে এলো। কোথায় গেছিলে? এত দেরি হলো। আমি তো মন্দিরে গিয়েছিলাম মা। এই নাও, তোমার জন্য আমি গরম দুধ রেখেছি, খেয়ে নাও। আরে মা, দুধ তাড়াতাড়ি দিন মা, আমার খুব জোর খিদে পেয়েছে। খেয়ে নাও বাচ্চা, খেয়ে নাও। এটা খেলেই কমলার সব সমস্যার সমাধান হয়ে যাবে। রিনি পুরো দুধ খেয়ে নিল এবং দিব্যি চলাফেরা করতে লাগলো। পরের দিন সকালে কমলা সুজাতাকে বলল, রিনি তো দিব্যি চলাফেরা করছে, ওর তো চেহারায় চিন্তার চিহ্ন মাত্র নেই। এ কি করে সম্ভব? দিদি তুমি তো বলছিলে যে তোমাকে এই ওষুধ ভয়ঙ্করী দেবী দিয়েছিল, আর এটা কাজ করবেই। কমলা আর সুজাতা ভয়ঙ্করী দেবীকে সব কথা জানালো। কোনো ব্যাপার না, ওষুধে কাজ না করলেও এই তাবিজ করবে। এই নাও। কমলা বাড়ি ফিরে রিনিকে তাবিজটি দিল। রিনি, এই তাবিজটা পরে নাও, এটা তোমার বাচ্চার মঙ্গলের জন্য নিয়ে এসেছি। মা, আপনি আমার কত খেয়াল রাখেন, আমি এক্ষুনি পরে নিচ্ছি। এইবার তো নিশ্চয়ই ভয়ঙ্করী দেবীর দেওয়া তাবিজটা কাজ করবেই করবেই। কিন্তু তাবিজও রিনির বাচ্চার কোনো ক্ষতি করতে পারেনি। এইভাবে কিছু মাস পর্যন্ত ভয়ঙ্করী দেবী তার সমস্ত ক্ষমতা প্রয়োগ করল, কিন্তু সবই বিফলে গেল। তাই উনি খুব রেগে নিজেই রিনির সঙ্গে দেখা করতে এলেন। আমি নিজেই রিনির সঙ্গে কথা বলবো, তোমরা কেউ ভেতরে আসবে না। কিন্তু ভয়ঙ্করী দেবী রিনির ঘরে গিয়ে সেখানকার দৃশ্য দেখে খুব ভয় পেয়ে চিৎকার করে উঠলেন। এই শুনে কমলা আর সুজাতা সেখানে ছুটে গেল। তোমার বৌমা মায়াবী, জাদুকরী, ও কি করে জন্ম না হওয়া বাচ্চাকে কোলে নিয়ে খেলছে? না না, আমি ওর কিছু করতে পারবো না। তোমরাই সেই লোক না যারা আমার বাচ্চাকে মারতে চাও? আর তুই তো সেই ভয়ঙ্করী দেবী না যে আমার বাচ্চাকে কালা জাদু করে মারতে চেয়েছিল? তোমরা মা হয়ে আরেক মায়ের কোল থেকে তার বাচ্চাকে ছিনিয়ে নিতে চাইছো? ছি ছি ছি। এইসব বলতে বলতে রিনির প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল, আর তখন বিনোদও সেখানে পৌঁছে গিয়েছিল। রিনি, ঘাবড়িও না, আমি এসে গেছি। আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। বাবা, তুই একে ছুবি না, একে হাসপাতালে নিয়ে যাস না। এ ডাইনি, এ তোর ক্ষতি করবে বাবা। মা, এ তুমি কি বলছো? রিনি আমার স্ত্রী, আমি ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাচ্ছি, এক্ষুনি। বিনোদ রিনিকে হাসপাতালে নিয়ে গেল এবং সেখানেই ওর ডেলিভারি হলো। ভয়ের কোনো কারণ নেই মিস্টার বিনোদ, বরং খুশিরই খবর।
আপনার স্ত্রী যমজ সন্তান ছেলে মেয়ের জন্ম দিয়েছে। থ্যাংক ইউ ডক্টর। মা, তুমি শুনলে? তুমি ঠাকুমা হয়ে গেছো, একসাথে নাতি নাতনির। থাক থাক বিনোদ, মা এই খবরে খুশি হবেন না। উনি তো আমার মেয়ে হয়েছে দেখেই কষ্ট পাচ্ছেন। রিনি বিনোদকে হাসপাতালেই সুজাতা আর কমলার সব ষড়যন্ত্রের কথা জানালো। এই সব শুনে বিনোদ খুব দুঃখ পেয়ে রিনিকে বলল, তুমি চিন্তা করো না রিনি, আমি তোমাকে আর বাচ্চাদেরকে নিয়ে অনেক দূরে চলে যাব, মায়ের থেকে অনেক দূরে। না না বিনোদ বাবা, এরকম বলো না বাবা। রিনি, মা আমায় ক্ষমা করে দাও মা। আমি ভয়ঙ্করী দেবীর কথা শুনে তোমার প্রতি অনেক অন্যায় করেছি মা। বাবা বিনোদ, কমলার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি কমলাকে কুপরামর্শ দিয়ে ভয়ঙ্করী দেবীর কাছে নিয়ে গিয়েছিলাম। তুই আমাকে ক্ষমা করে দে বাবা। বিনোদ ভয়ঙ্করী দেবীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানালো, যাতে সে আর কোনো গর্ভবতী মহিলার কোল শূন্য না করতে পারে। পুলিশ ভয়ঙ্করী দেবীকে গ্রেফতার করে। বিনোদ আর রিনি বাড়ি ছেড়ে যেতে চাইলে সুজাতা আর কমলা ওদের কাছে ক্ষমা চায়। ওরা দুজন ওদের ক্ষমা করে দেয়। তখন রিনি অদৃশ্যরূপী জিনের পরিবারকে তাকে আশীর্বাদ করতে দেখতে পায়। এই দেখে রিনি নিজের বাচ্চাদের মুখের দিকে চেয়ে হাসতে থাকে।